ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে। তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আজকের প্র্যাকটিস সেট 19 আমরা আলোচনা করব অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং রিজনিং থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো বারবার প্রিভিয়াস ইয়ারে এসছে, সেই সমস্ত প্রশ্ন আজকে সেশনে থাকছে। তো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা প্রতিদিনের মতো নিজেরা দেওয়ার চেষ্টা করবে কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের কনফিডেন্ট লেভেল গ্রো করবে। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, সুরেশ ৮০০ টাকা ধার করে ৬% সরল সুদে এবং নরেশ ৬০০ টাকা ধার করে 10% সরল সুদে। কত বছর পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? নাকি এখানে আমাদের বলা নেই কিন্তু যে সিম্পল ইন্টারেস্ট সমান হবে? অর্থাৎ ঋণ পরিশোধ করতে গেলে তাকে কি পে করতে হবে? যে আসলটা নিয়েছে সেটা তো দিতেই হবে, তার সাথে টোটাল ইন্টারেস্ট, এখানে সিম্পল ইন্টারেস্ট, তাহলে টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ সুদ আসল সমান করতে হবে। তো আমি যে নিয়মে তোমাদেরকে দেখাচ্ছি একদমই সহজভাবে তোমরা সলভ করতে পারবে এই ধরনের প্রশ্ন। প্রথমে দেখো, সুরেশ ৮০০ টাকা ধার করেছে, তাহলে আসল প্লাস এসআই। তাহলে একবারে আমরা যদি করি এখানে যে আসল কত সুরেশের, দেখো আসল হচ্ছে ৮০০ টাকা, পি প্লাস পি আর টি বাই 100, পি হচ্ছে ৮০০ টাকা ইন্টু আর কত সুরেশের, দেখো 6% ইন্টু টি, আমি ধরে নিচ্ছি টি বছরে তাদের দুজনের সুদ আসল সমান হবে, তাহলে টি ধরে নিলাম টি বাই 100। এটা হয়ে গেল দেখো এসআই, আর এটা আসল, তাহলে টোটাল হয়ে গেল সুদ আসল। এবারে নরেশের দেখো ৬০০ টাকা ধার ছিল, প্লাস কত হচ্ছে ৬০০-র উপরে ইন্টারেস্ট কত, পি আর, আর হচ্ছে দেখো 10% এখানে প্রশ্নে দেখো ভালো করে, ইন্টু টি তো একই, দুজনারই টি বছর বাই 100 ইকুয়াল করে দিচ্ছি। এবারে দেখো ১০০ দিয়ে এটাকে কেটে দাও, কত হচ্ছে ৮ হচ্ছে, আর ১০০ দিয়ে ৬০০ কে কাটলে ৬ হচ্ছে, তাহলে ৬ টা ৪৮ টি, তাহলে 800 প্লাস 48 টি ইকুয়াল টু এখানে হচ্ছে কত 600 প্লাস ৬ ১০ 60, 60 টি। তাহলে আমরা 60 টি থেকে 48 টি সাবট্রাক্ট করলে পড়ে থাকবে 12 টি ইজ ইকুয়াল টু 800 মাইনাস 600 পড়ে থাকছে 200। অর্থাৎ টি ইকুয়াল টু কত, দেখো ৪ দ্বারা যদি কেটে দিই ৩ ৪ 12, আর ৪ দিয়ে ৪ ৫ ২০, তাহলে ৫০। তাহলে আমরা টি সমান কত পাচ্ছি? এক্সাক্টলি পাচ্ছি 50/3, অর্থাৎ ৩ ১৬ ৪৮ আর ২ ৫০ ভাগ ৩, এত বছর। ঠিক আছে? এত বছর, অর্থাৎ ১৬ বছর, ১৬ পূর্ণ ২/৩ বছর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ১৬ পূর্ণ ২/৩ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন ডি তে। এভাবে দেখো খুব সহজে তোমরা সলভ করতে পারবে। আমি অনেক ডিটেইল ক্যালকুলেশন এখানে দেখিয়েছি। তোমরা তোমাদের মতো যদি করো আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই সেশনে। ২ নম্বর প্রশ্ন শুরু করার আগে প্রত্যেককে বলবো, যারা সেশনটি রোজ দেখো এখান থেকে এবং ভালো লাগে, তাদের অবশ্যই প্রত্যেককে বলবো সেশনটি ঝটপট করে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটিকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে। তো ২ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নেব। এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর ১/৪ অংশ একজন ক্রেতা এবং অবশিষ্ট ৪/৫ অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। অর্থাৎ দুজনের কাছে বিক্রি করেছে। প্রথমে 1/4 একজনকে দিয়েছে, দেন 4/15 অপরজনকে দিয়েছে। ক্রেতার নিকট দিয়েছে আরকি দ্বিতীয় জনকে। তারপরেও তার কাছে ৩৩ টি কমলালেবু রয়ে গিয়েছে। দ্বিতীয় জনকে কতটা দিয়েছে সেটাই প্রশ্ন করা হচ্ছে। তো এই যে প্রশ্ন রয়েছে, এমনভাবে যদি আমরা করি যেখানে ফ্র্যাকশন তো অঙ্ক রয়েছে, বাট ফ্র্যাকশন আমাদের থাকবে না। তাহলে তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে? ইয়েস। সেই পদ্ধতি আমরা দেখব যে কিভাবে করা যায় যাতে কোনো ফ্র্যাকশনই না আসে। তার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে দেখো ১/৪ রয়েছে আর তারপরে দিয়েছে অবশিষ্টের ৪/১৫, মাথায় রাখবে। এই দুটোর হর যেটা রয়েছে ৪ আর ১৫, ৪ ইন্টু ১৫ করে নাও। তাহলে ৪ ১৫ হচ্ছে 60। এই 60 হচ্ছে টোটাল। টোটাল কমলালেবু হচ্ছে 60, 600 সরি 60। এই 60 যে টোটাল কমলালেবু, তার মধ্যে ১/৪ অংশ দেখো দিয়েছে ফার্স্ট জনকে। তাহলে ইনটু করে দাও ১/৪। প্রথম জন কটা কমলালেবু পাচ্ছে? ১৫ টি। প্রথম জন পেল ১৫ টি। তাহলে বাকি থাকলো কতগুলো?
টোটাল ছিল আমার 60, মাইনাস করে দাও 15, অবশিষ্টের যেহেতু বলেছে তাহলে অবশিষ্ট পড়ে থাকলো 45। এই অবশিষ্টের আবার দ্বিতীয় জন নিয়েছে 4 এর 15, তাহলে এর 4 এর 15 বের করছি। 15 দিয়ে দেখো 3 15 45, 3 4 কত হচ্ছে 12। ওকে, 3 4 12। তাহলে এখানে ভালো করে দেখো টোটাল এখানে 15 আর 12 টোটাল কতগুলো কমলালেবু দেওয়া হয়ে গেছে 27 আউট অফ 60। তাহলে পড়ে থাকবে কতগুলো 60 থেকে বিয়োগ করলে 60 মাইনাস 27 পড়ে থাকলো আর 33। ওকে, এই 33টা কমলালেবু পড়ে থাকলো, যে 33 ইউনিট মানে হচ্ছে 33টা দেওয়া আছে। ওকে, তাহলে 1 ইউনিট মানে একটা। আর আমাদের বের করতে বলেছে দ্বিতীয় জন ক্রেতাকে কতগুলো কমলালেবু আ দেওয়া হয়েছিল। তাহলে দ্বিতীয় জন তো এটা ১২ টি। সো ১২ ইউনিট মানে কত হচ্ছে ১২ ই হবে। তাহলে আমাদের অ্যান্সার এ পৌঁছে যাচ্ছি আমরা। অপশন বি ইস দ্যা কারেক্ট অ্যান্সার। অপশন বি। আমি তোমাদের ১ম এই বলেছিলাম কোন ফ্র্যাকশন থাকবে না, এমনভাবে করব আমরা। এবং দেখো আমাদের কোন ফ্র্যাকশন নেই। ঠিক আছে? এবং এভাবে করলে তোমরা অনেক কম সময়ে করতে পারবে, কনফিডেন্টলি করতে পারবে এবং ইজিলি তোমরা কিন্তু স্কোর বাড়াতে পারবে এক্সামে। ঠিক আছে? তো প্রত্যেকে কমেন্ট করো তোমাদের উত্তর কত আসছে, তাহলে আরো বেটার তোমাদের প্রিপারেশন হবে। এবং এই সেশন আনার একটাই কারণ আমার, যে তোমাদের প্রিপারেশন যাতে অনেক মজবুত হয়। পরীক্ষায় যেন তোমরা WBP হোক বা KP বা PSC ক্লার্কশিপ তোমরা যেন 100% স্কোর করতে পারো এক্সামে। এটাই আমার কিন্তু মেইন উদ্দেশ্য এই ক্লাস আনার। কোনো ঘড়িতে, এই প্রশ্ন খুব আসে পরীক্ষায়, ঠিক আছে? কোনো ঘড়িতে ৪ ঘন্টা বাজতে ৪ সেকেন্ড লাগে, ওই ঘড়িতে ৮ ঘন্টা বাজতে কত সময় লাগবে? এই প্রশ্ন করতে গিয়ে আমরা কি করি? যে স্যার ৪ ঘন্টা যদি ৪ সেকেন্ড লাগে তাহলে ৮ ঘন্টা ৮ সেকেন্ড। হয়ে গেল অ্যান্সার, বাট অপশানে নেই অ্যান্সার। তো এটার সহজ পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দিই। দেখো ৪ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা। মাঝের গ্যাপ কত? ৩ ইউনিট। ঘন্টা ৪ হলে মাঝের গ্যাপ ৩ ইউনিট। তাহলে ৩ ইউনিটের এই যে গ্যাপ, সেই গ্যাপের জন্য সময় লাগছে কত? ৩ ইউনিটের গ্যাপের জন্য সময় লাগছে 4 সেকেন্ড। তাহলে ৮ ঘন্টা যখন বাজবে এইভাবে, তখন মাঝের গ্যাপ নিশ্চয়ই কত হবে? ৭ হবে। তাহলে ৭ যখন মাঝের গ্যাপ তখন সময় লাগবে কত? তাহলে 4 ইনটু ৭ যাবে ওপরে, ডিভাইডেড বাই 3 অর্থাৎ ৪ ৭ ২৮ ভাগ ৩। ৩ নং ২৭ আর একে ২৮ বাই ৩ এত সেকেন্ড সময় লাগবে। অপশন ডি ইস দ্য কারেক্ট অ্যান্সার। এমন কেউ নেই যেই প্রশ্নের উত্তর দেখার পরে এরপরে কোনোদিন তোমরা ভুল করবে। তো আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারছো এবং ভালো লাগছে সেশনটি। ৪ নম্বর প্রশ্ন রয়েছে দেখো আমাদের রিজনিং থেকে। আজকের ক্লাসে আমি বলেছিলাম রিজনিং এবং WBPর বা ম্যাথমেটিক্স দুটো একসাথে করানো হবে। ঠিক আছে? তোমরাও বারবার রিকোয়েস্ট করছিলে, তার জন্য রাখা হয়েছে। দেখো পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের, এখানে কোয়েশ্চেন মার্ক কি রয়েছে? দেখো ১ম এটাকে তুলে নিচ্ছি 1, 3, তারপরে 7, দেন 35, 41, তারপরে কত রয়েছে এখানে 287 অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। আমি তোমাদের প্রত্যেক সময় বলি যে যখন এই ধরনের সিরিজ থাকবে আমরা বুঝতে পারবো কিভাবে যে এটা সিম্পলি যোগ করে এগিয়েছে নাকি গুণ কিছু রয়েছে। তার জন্য বুঝতে হবে আমাদের কোন সংখ্যা জাম্প করছে নাকি। ১ম টা যদি দেখি, ২য় টা দেখে আমরা জাম্প বুঝতে পারছি না যে এখান থেকে নরমালি বাড়ছে। নরমালি এইখান থেকে দেখো ৭ থেকে ডিরেক্ট ৩৫, আবার এখান থেকে ডিরেক্ট ২৮৭ মানে ডেফিনিটলি এখানে গুণ থাকবেই থাকবে। যোগ করলে এত বড় যাবে না। ঠিক আছে? তাহলে ৪১ থেকে এটা কত হচ্ছে ইনটু, দেখো ৭ দিয়ে হচ্ছে। ৭ একে ৭, ৪ ৭ ২৮ ইয়েস। এখানেও অনেকটা জাম্প করছে ইনটু ৭ দিয়ে ৫ শত ৩৫। দেখো ৫, ৭ আর এইখানে কম মনে হচ্ছে কেন? এখানে তো গুণ আকারে করলে কখনোই যাবে না। তাহলে এখানে কি রয়েছে? এখানেও গুণ করলে ৩ এর সাথে কিছুভাবে আসছে না। আচ্ছা এখানে দেখো ৩ একে ৩। তাহলে ৩, ৫, ৭ এক ঘর পর ৩, ৫, ৭ যদি হয় মাঝের এখানে দেখো তো কি রয়েছে আসলে? ৩ থেকে ৭ মানে ৪ এর গ্যাপ প্লাস ৪। দেখো একটা জিনিস বুঝতে পারছো ৩, ৪, ৫ এখানে যদি প্লাসের ৬ আসে, আমি আগেই বসিয়ে দিলাম। যদি আসে তাহলে আমরা সঠিক পথে এগোচ্ছি। ঠিক আছে? চেক করে নিচ্ছি। ৩৫ আর ৬ ৪১ একদমই ঠিকঠাক আমরা কিন্তু এগোচ্ছি। ৩, ৪, ৫, ৬, ৭ এরপর একটা ৮ আসবে। কিন্তু অল্টারনেট করছে গুণ যোগ, গুণ যোগ, গুণ যোগ। তাহলে যোগের ৮। 287 প্লাস ৮ 295। তার মানে আমরা অ্যান্সারে পৌঁছে গেলাম অপশন বি।
295 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? 295 ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এভাবেই আমাদের কিন্তু এই সিরিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমি যদিও আরো একটা সেশনে। তো এইভাবে তোমরা ট্রাই করবে কি দেখবে যে ছোট, ছোট যোগ-বিয়োগ যদি হয় তাহলে ছোট, ছোট ধাপে যাবে। আর যদি বড় কোনো এরকম জাম্প করে দেন কনফার্ম থাকো কি সেখানে যোগ নয় গুণ আসবেই আসবে। নেক্সট প্রশ্ন রয়েছে অঙ্ক থেকে খুব সুন্দর প্রশ্ন রয়েছে। বলেছে ১ থেকে ১০০ র মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে নাম্বার আছে যেগুলি ৪ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা আরো গল্প রয়েছে কিন্তু এবং সংখ্যাটির মধ্যে ৪ একটি অঙ্ক হবে। আচ্ছা। প্রথমে দেখো ১০০ পর্যন্ত ৪ দ্বারা ডিভিজিবল কতগুলো সংখ্যা? ৪ দিয়ে ভাগ করলেই বেরিয়ে যায়। ৪ ২৫ ১০০। তার মানে ২৫ টা সংখ্যা থাকবে যারা ৪ দ্বারা বিভাজ্য। কিন্তু শুধু ৪ দ্বারা বিভাজ্য তো বললে হবে না। সেই সংখ্যাগুলোর কথা বলেছে যে সংখ্যার একটা অঙ্ক ৪ ও হতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা কত? ৪ যেটা ৪ দ্বারাও বিভাজ্য এবং নিজে ৪ রয়েছে। দ্বিতীয় কত? ৪ দুগুণ ৮, ৮ হবে। কিন্তু ৮ এর মধ্যে কোনো ৪ নেই। তারপরে ৩ ৪ ১২ কিন্তু এর মধ্যে ৪ নেই। তারপরে ৪ ৪ ১৬ এর মধ্যে ৪ নেই। তাহলে একটু বুদ্ধি করে আমরা এগোই একবারে সংখ্যাতে। এরপরে দেখো ২০ রয়েছে, ২০ তে ৪ নেই, লিখব না আমরা। ২৪ রয়েছে যেটা ৪ দ্বারা বিভাজ্য এবং এর মধ্যে দেখো একটা অঙ্ক ৪ ও রয়েছে। তারপরে ২৮ সেখানে কোনো ৪ নেই। তাহলে ২ এর ঘরে আর কোনো সংখ্যা আছে যেটা ৪ দ্বারা ডিভিজিবল এবং ৪ আছে? না। এরপরে চলে যাও ৩ এর ঘরে। ৩ এর ঘরে এমন কোনো সংখ্যা আছে যেটার সাথে ৪ আছে এবং ৪ দ্বারা বিভাজ্য না? যেমন ৩২ ৪ দ্বারা বিভাজ্য কিন্তু তার মধ্যে ৪ নেই। ৩৪ এ ৪ আছে কিন্তু ৩৪ ৪ দ্বারা বিভাজ্য নয়। তাহলে চলে যাও একদম ৪ এর ঘরে। ৪ ১০ এ ৪০ তারপরে ৪৪ তারপরে ৪৮ এই সবগুলোর মধ্যে ৪ একটা করে আছেই। তারপরে ৫ এর ঘরে দেখো ৪ দিয়ে বিভাজ্য এমন কোনো সংখ্যা নেই যেটার মধ্যে ৪ আছে। ৬ এর ঘরে ৬৪, ৮ এর ঘরে 84 আর কোনো সংখ্যা নেই। তাহলে ১ টা, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টোটাল ৭ খানা সংখ্যা রয়েছে যারা ৪ দ্বারা ডিভিজিবল এবং একটা অঙ্ক কিন্তু ৪ রয়েছে ১০০ পর্যন্ত। আর কোনো সংখ্যা নেই। ঠিক আছে? দেখো এখানে রয়েছে আমাদের ডিরেকশন সেন্স থেকে প্রশ্ন এবং ডিরেকশন সেন্স থেকে অনেকের প্রশ্ন সলভ করতে সমস্যা হয়। আমি যেভাবে তোমাদেরকে দেখাবো এভাবে করলে কোনো সময় ভুল হওয়ার চান্স থাকবে না তোমাদের। ঠিক আছে? আমি একদম প্রশ্ন পড়বো আর একটু, একটু করে এগোবো। প্রথমে বলেছে রমেশ বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে ৫০ মিটার হাঁটার পর তাহলে দক্ষিণ-পশ্চিম দিকে ৫০ মিটার প্রথমে হাঁটবে। আমি তোমাদেরকে বারবার বলে দিব যে ডিরেকশন সেন্স যখনই করবে তখন খাতার পাশে এরকম একটা নিজে বোঝার জন্য করে নেবে ডিরেকশন গুলো যেটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট। তো এখানে দেখো প্রথমে দক্ষিণ পশ্চিম তাহলে সরাসরি দক্ষিণ পশ্চিম কিভাবে করব আমি? ধরো এটা আমার ইনিশিয়াল পয়েন্ট। তার জন্য কি যখনই এইরকম হবে দক্ষিণ পশ্চিম বা কিছু সবসময় কি করবে? এখান থেকে আমরা ইনিশিয়ালি একটা এরকম টেনে নিলাম। ঠিক আছে? এবার দেখো দক্ষিণ পশ্চিম। আমাদের দক্ষিণ কোনটা? এটা আর পশ্চিম এটা। তাহলে দক্ষিণ পশ্চিম এই মাঝখানে হবে। এটা গেল ৫০ মিটার। এবারে এখানে পৌঁছেছে। এবার কি বলেছে এরপরে দক্ষিণ-পূর্ব দিকে। আচ্ছা এখানে আবার দক্ষিণ-পূর্ব কোন দিকে যাব? তার জন্য এখানে আবার একটা এরকম করে নাও তাহলে ভুল কোনো সময় হবে না। দেখো এখানে এটা হচ্ছে দক্ষিণ আর পূর্ব। পূর্ব হচ্ছে এটা তাহলে এই মাঝখানে আসবে এবার। একদম মাঝামাঝি বেরিয়ে গেল ৫০ মিটার। এরপরে দেখো এখান থেকে কোন দিকে গেছে? এখান থেকে উত্তর-পূর্ব দিকে। আচ্ছা সবগুলোই মাঝামাঝিরগুলো দিচ্ছে। উত্তর এটা, পূর্ব এটা। তাহলে মাঝখানে এই দিক দিয়ে যাবে। এরপরে এখানে ৫০ যদি হয় তাহলে এটাও ৫০ মোটামুটি ধরে নাও এখানে পৌঁছলো। এবার সোজা নিজের বাড়ির অভিমুখে, নিজের বাড়ি কোন দিকে ছিল? এইটা তার বাড়ি ছিল হোম। তাহলে এই অভিমুখে যদি যায় সে এই দিকে, এই বরাবর যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই বরাবর মানে কোন দিক যাচ্ছে সে? দেখো এখানে আবার আরেকটা এরকম করে নাও। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম। তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম। নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দেখো অপশন ডি তে। কোন কিছু ভুল হবার চান্সও নেই। আর উত্তর এমনিতেই বেরিয়ে যাবে। কিচ্ছু হিসেব করতে হবে না। ঠিক আছে? কিন্তু যখনই এইভাবে টার্ন করবে তখন সবসময় এগুলো করে নেবে। ঠিক আছে? তাহলে ডিরেকশন এক্সাক্ট কোন দিকে যাচ্ছে তোমাদের বুঝতে কোনো কিন্তু অসুবিধা হবে না। না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? চলো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। নিচের চিত্রটি দেখে সংখ্যা বা প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নটির আসলে যেখানে সংখ্যাগুলি লোক সংখ্যাকে নির্দেশ করে কিরকম ভাবে কতজন গায়ক
খেলোয়াড় হলেও শিক্ষক নন। এইখানে এই সংখ্যাগুলো লোক সংখ্যা নির্দেশ করছে যে এতজন শিক্ষক। এই ত্রিভুজের মধ্যে দেখো এই ত্রিভুজটা হচ্ছে শিক্ষক, এই আয়তক্ষেত্র খেলোয়াড়, আর এই সার্কেলটা হচ্ছে গায়ক। আমাদের প্রশ্ন বলেছে যে কতজন গায়ক খেলোয়াড় হলেও, তার মানে গায়ক হবে প্লাস খেলোয়াড় হবে কিন্তু শিক্ষক হবে না। তাহলে গায়ক হচ্ছে এই পুরো সার্কেল, আবার খেলোয়াড় হচ্ছে এইটা। তাহলে খেলোয়াড় এবং গায়কের মধ্যে কমন আছে কে? দেখো এই সার্কেলের মধ্যে এটা কিন্তু গায়ক, খেলোয়াড়ের মধ্যে নেই, বাদ দাও। এটাও খেলোয়াড়ের মধ্যে নেই, শুধু গায়কেরা। এটা দেখো খেলোয়াড় এবং গায়ক, ঠিক আছে? এটাও দেখো খেলোয়াড় গায়ক, কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যেও যেহেতু পড়ছে তাহলে এটা শিক্ষকও হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে শিক্ষক নয়। তাহলে এটা বাদ যাচ্ছে। এটা দেখো শুধুমাত্র খেলোয়াড় এবং ত্রিভুজের মধ্যে মানে শিক্ষক। তাহলে এটা গায়ক নয়, তাহলে এটা বাদ। তাহলে শুধু থাকলো ১৩ যারা গায়ক হচ্ছে, প্লাস দেখো এই চতুর্ভুজের মধ্যে রয়েছে আয়তক্ষেত্রের মধ্যে, তার মানে খেলোয়াড়ও হচ্ছে কিন্তু শিক্ষকের মধ্যে নেই ট্রায়াঙ্গেলের মধ্যে। তাহলে ১৩ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? খুব সুন্দর ইন্টারেস্টিং কিন্তু এই জিনিসগুলো। ঠিক আছে? নেক্সট প্রশ্ন রয়েছে ৮ নম্বর। একটি মোটর বোট স্থির জলে ৫ কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে যদি স্রোতের গতিবেগ ২ কিমি প্রতি ঘন্টা হয়, তবে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলের তুলনায়, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ৩ ঘন্টা হবে এটা। ৩ ঘন্টা বেশি সময় লাগে। গন্তব্যস্থলের মোট দূরত্ব বের করতে হবে। দেখো এখানে দেওয়া আছে বোটের স্থির জলে গতিবেগ মানে বোটের নিজের গতিবেগ যেটা 6। স্রোতের গতিবেগ কারেন্ট ইকুয়াল টু কত দেওয়া আছে? ২। তাহলে অনুকূলে গতিবেগ x মানে কত? ৬ আর যোগ ২ মানে হচ্ছে ৮। আর প্রতিকূলে গতিবেগ y ইকুয়াল টু ৬ বিয়োগ ২ মানে ৪। এবার দেখো অনুকূলে যদি তার টাইম t লাগে তাহলে প্রতিকূলে তার টাইম লাগছে t প্লাস ৩ ঘন্টা বেশি। এই তো। আর আমরা ডিসট্যান্স ইকুয়াল টু কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত? অনুকূলে গতিবেগ হচ্ছে ৮, তাহলে 8 ইনটু টি। আর প্রতিকূলে স্পিড কত? ৪, তাহলে স্পিড ইনটু টাইম হয়ে গেল। এই দুটো ইকুয়াল, কারণ দুটো একই সময় একই ডিসট্যান্স যাচ্ছে, দুটো ডিসট্যান্স ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে 8t ইকুয়াল টু 4t প্লাস ৩ ৪ 12। তাহলে এটা এদিকে এলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 8 মাইনাস 4 মানে হচ্ছে অনলি 4t ইকুয়াল টু 12, দ্যাট ইজ t ইকুয়াল টু কত হচ্ছে? 3। ঠিক আছে? t ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। আচ্ছা আমাদের অ্যান্সার বলেছে দূরত্ব কতটা? তাহলে ডিসট্যান্স ইকুয়াল টু যেকোনো একটাই t বসিয়ে দাও। এখানে বসাচ্ছি। তাহলে 8 ইনটু 3 মানে ৩ ৮ ২৪। ২৪, ঠিক আছে? ২৪ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আমি এগুলো এত ভেঙে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তার জন্য মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেল। কিন্তু নিজে যখন করবে এগুলো এতগুলো লাইন তো করার প্রয়োজন নেই। ঠিক আছে? দেখো A S এর থেকে লম্বা, যে আবার B এর থেকে খাটো। আচ্ছা, A C এর থেকে লম্বা, যে আবার S এর থেকে খাটো, তাহলে B হলো S এর থেকে খাটো। আবার B হচ্ছে S এর থেকে খাটো, তাহলে কে সবথেকে খাটো? দেখো A S এর থেকে লম্বা, তাহলে A S থেকে লম্বা মানে আমি A গ্রেটার দ্যান S করলাম। ঠিক আছে? যে আবার B এর থেকে খাটো মানে S এর কথা বলছে। যে S আবার B এর থেকে খাটো তাহলে এর থেকে B বড়। ওকে? আবার বলছে দেখো A C এর থেকে লম্বা। A তার মানে C এর থেকেও লম্বা এরকম। যে আবার S এর থেকে খাটো, তাহলে C আবার S এর থেকে খাটো এইরকম। ওকে? তাহলে A, S তার মাঝখানে C ও ঢুকে গেল আবার। আবার এখানে বলেছে দেখো B A এর থেকে খাটো। B দেখো A এর থেকে আবার খাটো, তার মানে এইরকম। তাহলে কি দাঁড়ালো? A এর থেকে B ছোট, আবার B দেখো S এর থেকে বড় এখানে পাচ্ছি। তার মানে S তার আগে C চলে এলো, তাই না? কোথাও একটা মিস্টেক হচ্ছে কি? এখানে আরেকবার চেক করে নাও। A C এর থেকে লম্বা, A C এর থেকে লম্বা, যে আবার S এর থেকে, ও গড! এইখানে একটু মিস্টেক আমাদের হয়েছে। যে S এর থেকে, ঠিক আছে? এইটা। A C এর থেকে লম্বা, যে আবার S এর থেকে খাটো, মানে C এর কথা বলছে, যে হচ্ছে S এর থেকে খাটো। এইটা।
এখানে আমি লিখছি এস এর থেকে খাটো, তাহলে এস এইটা সি। তার মানে কি দাঁড়ালো দেখো, এ এস এর থেকে বড়, ঠিক আছে? এ এস এর থেকে লম্বা, কিন্তু তার মাঝখানে কে, কে ঢুকছে? দেখো এ সি এর থেকেও লম্বা, সি এর থেকে এস লম্বা, ঠিক আছে? এস এর থেকে আবার বি লম্বা। তাহলে এখানে আমরা যদি এটা ধরে এগিয়ে যাই, তাহলে এ লেস দ্যান বি, লেস দ্যান এস, আবার এস এর থেকে আবার সি ছোট। দেখো, তাহলে এক লাইনে হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের, কনফার্ম হয়ে গেল ৪ জনার। এবার বলেছে সবথেকে খাটো কে? সবথেকে খাটো সি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ১০ নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। অত্যন্ত ইম্পোর্টেন্ট প্রশ্ন। দেখো ৮ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, সরি ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাত্রা করে, পরস্পরকে ৮ সেকেন্ড অতিক্রম করে। বিপরীত দিকে মানে একজন এইদিকে গেলে অপরজন এইদিকে যাচ্ছে। ঠিক আছে? ৮ সেকেন্ড অতিক্রম করে এবং ১০০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে টোটাল ডিসট্যান্স কভার করতে হবে ১০০ প্লাস ১০০। টোটাল কত হচ্ছে? তাহলে ২০০ মিটার। ওকে? যদি একটি ট্রেনের গতিবেগ অপর ট্রেনের গতিবেগের দ্বিগুণ হয়, তাহলে দ্রুততম ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, একটার গতিবেগ x অপরটার y হলে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে, তাই না? তাহলে রিলেটিভ স্পিড কত হচ্ছে? রিলেটিভ স্পিড হচ্ছে টোটাল ডিসট্যান্স ডিভাইডেড বাই টাইম হচ্ছে ৮ সেকেন্ড। তাহলে ৮ ২৫ ২০০ এত মিটার পার সেকেন্ড। এবার দেখো একজনের গতিবেগ যদি ১ হয় তাহলে অপরজনের ২। দেখো বলে দিয়েছি একজনের অপরজনের দ্বিগুণ। তাহলে টোটাল হচ্ছে কত? ৩ ইউনিট। তাহলে এই ৩ ইউনিট একটি ট্রেনের গতিবেগ অপর ট্রেনের গতিবেগের দ্বিগুণ। আচ্ছা, এখানে কিমি পার ঘন্টায় যেহেতু রয়েছে, তাহলে এই ২৫ মিটার পার সেকেন্ডকে আমরা একবারে ঘন্টায় করে নিই, কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে ইনটু ১৮/৫ দ্বারা গুণ করছি। তাহলে ৫ দিয়ে এটাকে কেটে দাও, ৫। ৫ 18 কত হচ্ছে? ৯০। এত কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। এবার দেখো এই ৩ ইউনিট মানে ৯০, তাহলে ১ ইউনিট মানে ৩০। ৩ দিয়ে ভাগ করে দাও এটাকে। ঠিক আছে? তাহলে দ্রুততম ট্রেনের গতিবেগ কত? দ্রুততম তাহলে ২ হবে। তাহলে ৩০ দুগুণ ৬০। দেখো খুব সহজে বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। একদম একদম খুবই সুন্দর প্রশ্ন ছিল এটা। নেক্সট এ দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে, অর্থাৎ কোয়েশ্চেন মার্ক কোথায় রয়েছে? এইখানে দেখো রয়েছে আমাদের কোয়েশ্চেন মার্ক। এই সংখ্যাটা কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে? ট্রাই করো প্রত্যেকে। খুব সুন্দর প্রশ্ন এটা রয়েছে। তার আগে তোমাদের প্রত্যেককে বলব, যারা ডাব্লিউবিপি, কেপি বা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে 2.0, এবং এখানে তোমাদের এই মুহূর্তে 42% অফ রয়েছে ৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত 6 মে পর্যন্ত তোমরা এই অফটা পাচ্ছ, এবং অত্যন্ত ইম্পোর্টেন্ট ক্লাস এখানে হচ্ছে। ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ যারা রয়েছে প্রত্যেকে যুক্ত হয়ে যেতে পারো। পুলিশ আবার স্বপ্ন পূরণ, লাইভ ক্লাস পাবে, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড থাকবে, অনলাইন মক টেস্ট থাকবে, পিডিএফ ক্লাস নোট সম্পূর্ণ পাবে, যা লাইফ টাইম তোমরা নিজেদের কাছে ডাউনলোড করে রেখে দিতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। এবং আগামীকাল পর্যন্ত তোমরা এখানে পাচ্ছ 599 এ যুক্ত হবার লাস্ট চান্স। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, এবং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপটা ইনস্টল করে নিয়ে জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে? তো চলো, যে প্রশ্নটাই ছিলাম আমরা, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। ৩, ২, ১, ১, ৯, ২ কিভাবে করা যেতে পারে? এই প্রশ্নগুলো একটা, একটা করে ধাপ করা যেতে পারে। দেখো এখানে ৩ রয়েছে। এখানে ২ এবং কত রয়েছে জানি না আমরা। এখানে যদি দেখি ১, ৯, ১০ আর ২ এ ১২। টোটাল হচ্ছে ১২। এখানে হচ্ছে টোটাল ৩। এখানে কত হচ্ছে? ৫ আর ১ এ ৬। ৬, ৬ ১২ আর ৩ এ ১৫। একটা জিনিস বুঝতে পারছি, যা রয়েছে সেটা ৩ এর মাল্টিপল হতে পারে। তাহলে এখানে 2 প্লাস কত হতে পারে যা ৩ এর মাল্টিপল? ৬ যদি হয়, ৬ ২ ৮ হবে না। ৪ যদি হয়, ৪ আর ২ ৬। ৩ এর মাল্টিপল, ৩ এর মাল্টিপল, ৩ এর মাল্টিপল, ৩ এর মাল্টিপল। আর অন্যগুলো ৫ ২ ৭, ৮ আর ২ এ ১০ হচ্ছে না। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো সবগুলো ৩ দ্বারা বিভাজ্য। পরিষ্কার কথা। ৩ এর গুণিতক রয়েছে সবাই। ঠিক আছে? যদি অন্য কোনো ভাবে করতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো। ৩ বছরের শেষে যদি ১% বেশি সুদে তা টাকা রাখা হতো, তাহলে ৳৫,১০০ অতিরিক্ত পাওয়া যেত। অর্থের পরিমাণ কত? একদম পেন পেপার রেখে দাও, মুখে, মুখে করতে পারবে। দেখো
3 বছরের জন্য 1% করে বাড়বে, তাহলে 3 একে 3% বাড়বে। ঠিক আছে? তাহলে 3% আমি যদি টোটাল টাকা 100 ধরি, 3% মানে 3 টাকা। তাহলে 3 টাকা মানে ৫,১০০। ৩ দিয়ে ভাগ করলে ১৭০০। তাহলে ১০০ মানে ১৭। এটা ১,৭০,০০০। বুঝতে পারলে? ইয়েস। তাহলে আমি ধরে নিচ্ছি কি? যে টোটাল টাকা আমাদের ১০০। এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে ৩ বছরের জন্য 1% করে যদি বাড়ে, তাহলে ৩ একে 3% বাড়বে। তাহলে ১০০ টাকার 3% মানে জাস্ট ৩ বাড়বে। তাহলে ৩ মানে আমরা দেখছি কত? ৫,১০০। আমার মনে হচ্ছে এখানে একটা শূন্য কম আছে। যাই হোক, ঠিক করে নেব আমরা যদি হয়। তাহলে ১ মানে কত হচ্ছে? ৩ 17 ৫১ ০ ০। ঠিকই আছে। আর ১০০ মানে কত? তাহলে 170000। তাহলে হচ্ছে ১,৭০,০০০। একদম ঠিকঠাক। ঠিক আছে? একদম বোঝাই যাচ্ছিল যে আমাদের এই অ্যান্সার সেটাই হবে, যেটা শুধুমাত্র ১৭ দিয়ে রয়েছে। বুঝতে পারলে সকলে? ১৩ বলেছে বেমানান সংখ্যাগুচ্ছ নির্ণয় করো। বেমানান সংখ্যাগুচ্ছ নির্ণয় করতে বলেছে। কোনটা বেমানান? ৫, ৩ ৩৪, ৬, ৭ ৮৫। দেখো একটা জিনিস খেয়াল করো, ছোট সংখ্যা এখানে দুম করে একটা বড় সংখ্যা। সবগুলোতেই তাই। তার মানে এটাই যে ৫ আর ৩ এদের ক্যালকুলেশন করে কোনোভাবে ৩৪ আসবে। ৩৪ হচ্ছে রেজাল্ট। ৬ আর ৭ এর কোনো কিছু করে ৮৫ আসবে। ঠিক আছে? ৭ আর ৮ কিছু করে ১০০ আসবে এইরকম। তাহলে ৫ আর ৩, ৩ ৫ ১৫ হচ্ছে না। ১৫ দুগুণ ৩০, ৬ ৭ ৪২, ৪২ দুগুণ ৮৪, ৭ ৮ ৫৬, ৫৬ দুগুণ ১১২। না, এভাবে হচ্ছে না। স্কোয়ার করে চেক করো। ৫ এর স্কোয়ার মানে হচ্ছে ২৫ প্লাস ৩ এর স্কোয়ার মানে হচ্ছে ৯। ৯ আর ২৫ হচ্ছে ৩৪। স্কোয়ার করে তো একটা এলো। পরেরটা দেখো তো, ৬ ৬ ৩৬ প্লাস ৭ ৭ ৪৯। ৯ আর ৬ যোগ করলে ৫, ৪ ৩ ৭ আর ১ ৮। ইয়েস, ৮৫ এলো। তাহলে এটা চেক করো। ৭ ৭ ৪৯, ৪৯ প্লাস ৮ ৮ ৬৪। এইটা কিন্তু আমাদের ১০০ হবে না। তাই না? আর শেষেরটা চেক করো যে ১৪৫ হয় কিনা। তাহলে কত হচ্ছে? ৮ ৮ ৬৪ প্লাস ৯ ৯ ৮১। দেখো ৪ আর ১ এ ৫, ৮ আর ৬ ১৪। ইয়েস, এটা মিলে গেল। তাহলে একটাই অপশন রয়েছে, অপশন সি, যেটা কিন্তু হোল্ড করলো না, বাকি সবগুলো হোল্ড করলো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি, যেটা বাকিদের থেকে বেমানান। ঠিক আছে? অড। ১৪ নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। এ, বি এবং সি এর মধ্যে ৪,০০০ টাকা কিভাবে ভাগ করা হলো হলে এ এর অংশ বি এর অংশ অনুপাত হচ্ছে 5:6, A:B হচ্ছে 5:6, বি এবং সি এর অনুপাত 2:3, B:C 2:3। তো এইরকমই আ আমরা কিভাবে পাবো যেখানে ৪,০০০ টাকা ভাগ করে নিলে এ কত টাকা পাবে নাকি? আচ্ছা, প্রত্যেকে কত করে পাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে ১ম কাজ হবে, অনুপাতটাকে বের করে নাও। A:B:C। দেখো ৫ দুগুণ ১০। তারপরে এইটা ৬ দুগুণ ১২। তারপরে এটা ৩ ৬ ১৮। চাইলে ২ দিয়ে ভাগ করে নাও। ৫, ৬ আর এখানে কত হচ্ছে? ৯। ৫ দুগুণ ১০, ৬ দুগুণ ১২, ৯ দুগুণ ১৮ হয়ে গেল। এবার দেখো আমরা এখানে বের করে নেব যে টোটাল কত এখানে। ৯ আর ৬ এ ১৫ আর ৫ এ ২০ ইউনিট। তাহলে ২০ ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি টোটালে কত দেওয়া আছে? ৪,০০০। তাহলে ১ মানে কত? ২০ ২০ ৪০০ আর একটা শূন্য ২০০ হয়ে গেল। তাহলে আমরা দেখো এ কত পাবে? এ হচ্ছে ৫। ৫ দুগুণ ১০, তাহলে ১,০০০। তারপরে বি কত পাবে? বি হচ্ছে ৬। তাহলে ৬ দুগুণ ১২, ১২০০। তারপরে সি কত পাবে? ৯। ৯ দুগুণ ১৮০০। তাহলে কোথায় রয়েছে? এটা হচ্ছে ১০০০, ১২০০, ১৮০০। এখানে না টাইপিং একটা মিস্টেক আছে। এখানে ১০০ তো হবে না। ১০০০। ঠিক আছে? ১০০০ টাকা, ১২০০ টাকা আর ১৮০০ টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে? নেক্সট। খুব সুন্দর প্রশ্ন। মোট কতগুলি ত্রিভুজ আছে? এগুলো গুনতে গিয়ে কিন্তু তোমরা পরীক্ষা হিমশিম খেয়ে যাবে যদি সঠিক প্রপার রুল ইউজ করতে না পারো। ঠিক আছে? সঠিক ট্রিক আছে এগুলো ইউজ করার। ঠিক আছে?
একটা একটা করে ত্রিভুজ কাউন্ট করতে গেলে 24টা 25টা 20টা কোশ্চেন ত্রিভুজ রয়েছে দেখতে পাচ্ছি অপশন থেকে। তো তোমরা কি করবে? কাউন্ট করতে গিয়ে কিন্তু ভুল করে ফেলবে বারবার। তো আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে করবে। দেখো, প্রথমে একটা খেয়াল রাখো, এরকম যদি কোনো ফিগার থাকে ১, ২, ৩ এভাবে কাউন্ট করে নেবে প্রথমে। দেখো এইখানে মাঝখানেরটুকু আগে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ রয়েছে এখানে, মানে ৬ গুণন ২ করে দাও, সরাসরি ত্রিভুজের সংখ্যা বেড়ে গেল, বেরিয়ে গেল ১২টি। ওকে? এখানে টোটাল ১২টি। এখানকার কাজ আমাদের একদম ক্লোজড। আর কিচ্ছু কাজ বাকি নেই। এবার এইখানে চলে আসো। যখন একটা ত্রিভুজ এইরকম থাকবে, তার অর্থ হচ্ছে সেখানে টোটাল ৩ খানা ত্রিভুজ থাকবে, সবকিছু মিলিয়ে। তার মানে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি A আর এই মাঝখানে রয়েছে। তাহলে এখানে টোটাল থাকলো ৩ খানা ত্রিভুজ। একই রকমভাবে এই পাশেও রয়েছে, তাহলে ৩ + ৩ হয়ে গেল। এইবার হিডেন ত্রিভুজগুলো বের করব আমরা। কোথায় রয়েছে? এইখানে। এই, এইটা। এটার সাথে তো আমরা কাউন্ট করিনি। এই একটা। নিচেও রয়েছে একই রকম। এই হলো ২ টো। এখানেও তাই রয়েছে। এই একটা, এই ২ টো, এখানে এই ২ টো ২ টো ৪ টে টোটাল হয়ে গেল। ঠিক আছে? টোটাল হয়ে গেল আরো ৪ টে। আর কোনো হিডেন কিন্তু ত্রিভুজ দেখতে পাচ্ছি না। তাহলে ১২ আর ৩ ৩ এ ৬ আর ১ ৪, ১০ আর ১২ হচ্ছে ২২। টোটাল ২২ খানা ত্রিভুজ রয়েছে এখানে। ২২ খানা ত্রিভুজ এবং কোনো রকম কনফিউশন এর জায়গা নেই। যেটা করেছি আমরা কনফার্ম অ্যান্সার। ঠিক আছে? ১৬ নম্বরে চলে এলাম আমরা। ক ৫০০ টাকা লাগিয়ে নিয়ে মানে লইয়া আরকি কোনো ব্যবসা আরম্ভ করল। তার মানে ৫০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করল। ৩ মাস পরে ৫ মাস পরে ওই ব্যবসায় যোগদান করল। যদি খ ৬০০ টাকা এবং ৮০০ টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, বছর শেষে ৩৪০ টাকা লাভ হলে কে কত টাকা পাবে? তাহলে সবগুলো দেখো ২ টো করে শূন্য কেটে দাও। ঠিক আছে? তাহলে ধরলাম প্রথমে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করে? ৫ টাকা নিয়ে। কত মাস? টোটাল ১ বছর মানে ১২ মাস। খ ৩ মাস পরে এসছে। তাহলে ১২ - ৩ মানে ৯ মাস খাটবে, কত টাকা করে? ৬ টাকা করে। এবারে ৫ মাস পরে এসছে, তাহলে ৭ মাস খাটবে ইন্টু কত টাকা? ৮ টাকা। হয়ে গেল। দেখো সবগুলোকে কিছু দিয়ে ভাগ যায় নাকি? ২ দিয়ে যাচ্ছে এখানে, ২ দিয়ে যাচ্ছে, এখানেও ২ দিয়ে। তাহলে এখানে ৬। ২ দিয়ে কাটলে ৬, ৬ ৫ ৬ ৩০। তারপরে ২ দিয়ে এখানে কাটলে ৩, ৩ নং ২৭। আর এখানে ২ দিয়ে কাটলে ৪, ৪ ৭ ২ ৮ ২৮। ২৮ দুগুণ ৫৬, তাহলে এখানে হচ্ছে ৫৫ আর এখানে রয়েছে ৩০। তাহলে হচ্ছে কত? ৮৫। টোটাল হচ্ছে কত? ৮৫। এটার সমান রয়েছে ৩৪০ টাকা। ৪ দিয়ে দেখো কেটে যাচ্ছে এটাকে। ৪ ৫ ২০, শূন্য, হাতে ২, ৪ ৮ ৩২, ৩৩ ৩৪। তাহলে ১ ইউনিট মানে পেয়ে গেলাম আমরা ৪। ঠিক আছে? তাহলে কত টাকা পাবে? এর হচ্ছে এটা ২৭ ইউনিট। ২৭ দুগুণ ৫৪, ৫৪ দুগুণ ১০৮, তাই না? ৪ ৭ ২৮ এর ৮, ৪ দুগুণ ৮ ৯ ১০। ইয়েস, ১০৮। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদমই ছোটও হলো এবং কোনো ক্যালকুলেশন এর কোনো ঝামেলাও থাকলো না। ঠিক আছে? যারা ক্লাসটি দেখছো প্রত্যেককে বলব, যারা এখনো পর্যন্ত সেশনটিকে লাইক করোনি, তোমাদের জন্যই এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আনা হয় প্রত্যেকদিন রাত্রি ৯ টায়। সো তোমাদের কিন্তু অবশ্যই অন্তত লাইক করাই উচিত। তাই না? চলো। তরল, ধাতু, পারদ আর এখানে রয়েছে অরল, অধাতু কি হবে এখানে? দেখো তরল ধাতু আমরা জানি কি? ধাতু পারদ, সরি, ধাতু হচ্ছে নরমালি তরল হয় না, কিন্তু পারদ একটা এক্সেপশন কেস, যেখানে ধাতু কিন্তু তরল। সেই রকমই একটা তরল কিন্তু অধাতু, সেই তরল অধাতুর নাম কি? অক্সিজেন না, হিলিয়াম না, গ্যালিয়াম না, ব্রোমিন। ব্রোমিন সাধারণ তাপমাত্রাতেই তরল থাকে। ঠিক আছে? সাধারণ তাপমাত্রাতেই তরল থাকে। বুঝতে পারলে? ব্রোমিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানে। পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে, এখানে কোয়েশ্চেন মার্ক কি হবে? ১, ৪, ১২, ৩০, ৬৮ এবং এখানে কোয়েশ্চেন মার্ক। দেখো এখানে যদি ৪ গুণ হয়, ৪ একে ৪, তাহলে এখানে ৩ ৪ ১২, ৩, এখানে ১২ দুগুণ ২৪, না, গুণ করে কি হচ্ছে? কিন্তু একটা জিনিস দেখো, ডিফারেন্স কিন্তু খুব বেশি নেই, কাছাকাছি রয়েছে। তাহলে এখানে যদি ৩ এর ডিফারেন্স হয়, এখানে ৪ আর ৮ এর ডিফারেন্স হয়, এখানে ১২ আর ১৮, এখানে ৩০ থেকে ৩৮, না,
এখানে দেখো তো একবার ৫, এখানে ১০, এখানে ২০। ইয়েস! এভাবেও হয়ে যাচ্ছে আমাদের। দেখো ডিফারেন্স দুবার চেক করো। ৫, ১০, ২০। তাহলে ৫ দুগুণ ১০, ১০ দুগুণ ২০, ২০ দুগুণ এরপরেরটা আসবে ৪০। তাহলে এখানে এর সাথে যদি ৪০ আমরা যুক্ত করি, তাহলে এখানে কত বাড়বে? ৮ আর ৪ ৩ ৭, ৭৮ বাড়বে। তাহলে ৭৮ বাড়লে এখানে কত গিয়ে দাঁড়াবে? 68 আর 78, ৮ ৮ ১৬, ৬ হাতে ১, ৭ ৭ ১৪, ১৪৬ হয়ে গেল। আরো অন্যভাবেও করা যেতে পারে হয়তো আমরা এভাবে করে ফেললাম, অ্যান্সার বেরিয়ে গেল। এখানে আরেকটা কি করা যেতে পারে চেক করো তো। দ্বিগুণ যেহেতু হচ্ছে তাহলে এখানে আমরা যদি ২ ১ কে ২ করি, প্লাস ২ করো, ২ ১ কে ২ প্লাস ২ তাহলে ৪, ৪ দুগুণ ৮ প্লাস ৪, ১২। পরেরটা একবার চেক করে নিই। ১২ দুগুণ ২৪, ২ ৪ ৬, ২৪ আর ৬ ৩০। ইয়েস! এভাবেও হচ্ছে দেখো। ইনটু 2 প্লাস 2, প্রথমে ২, তারপরে ইনটু 2 প্লাস তারপরে 4, ইনটু 2 প্লাস 6, তারপরেরটা ইনটু 2 প্লাস 8, এভাবে হবে। তো অসুবিধে নেই, আমরা যেটা পেয়েছি এটা কারেক্টই হয়েছে। ১৯ নম্বর প্রশ্ন, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের। এ যদি 26 হয়, সান সমান 27, তাহলে ক্যাট সমান কত? আমি তোমাদেরকে এটা খুব দারুণভাবে বুঝিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। এর আগে একটা আমরা রিজনিং থেকে ক্লাস করেছি যেখানে আমরা দেখেছিলাম যে এর পজিশন যদি আ 26, আমরা A, B, C এভাবে করতে গিয়ে M পর্যন্ত, তারপরে N এভাবে আস্তে, আস্তে একদমই Z পর্যন্ত আসবো। ঠিক আছে? তাহলে এদের পজিশন ১, এর পজিশন ২৬, কিন্তু এখানে দেখছি এর পজিশন ২৬ দেওয়া আছে। তাহলে কি তার মানে? তার মানে এর অপোজিট হচ্ছে Z। Z এর পজিশন দেওয়া আছে এর। ওকে? তাহলে অপোজিট গুলোর পজিশন S, U, N এইভাবে তোমরা লিখতে গেলে তোমরা চেক করতে পারবে। আমি যেমন এর আগে তোমাদের দেখিয়েছিলাম এইভাবে যে S এর অপোজিট কি? একটা গল্পও শুনিয়েছিলাম যে এইচএস এক্সাম শেষ হবে, বাইকে ফুয়েল ভরে একজন ডাউনে যাবে, তাই না? তাহলে এইচএস, এস এর অপোজিট কি? এইচএস, তাহলে এইচ। ফুয়েল, এফ ইউ থাকে, তাহলে এফ। দেখো কত সহজে মনে পড়ে যাচ্ছে তোমাদের। যদি না দেখে থাকো ক্লাসটার লিঙ্ক আমি তোমাদের শেয়ার করে দেবো, দেখে নেবে। এন এর অপোজিট তো এম দেখতেই পাচ্ছি এখানে। তাহলে এটার পজিশনগুলো যোগ করতে হবে আমাদের। ঠিক আছে? ২৭ আসবে কিনা চেক করবে। এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ ৮। এফ এর কত হয়? এ বি সি ডি ই এফ ৬ প্লাস এম এর হচ্ছে এখানে ১৩ হয়। তাহলে ১৩। দেখো তো কত হচ্ছে? ৮ আর ৬ ১৪ আর ১৩ হচ্ছে ২৭। মিলে গেল। দেখো মিলে গেল। বোঝাই যাচ্ছিল কারণ এখানে অপোজিট দেওয়াই ছিল। এবার ক্যাট। ক্যাটের বের করব আমরা। সি এ টি। আরো একটা জিনিস মাথায় রাখবে, এখানে যা দেওয়া থাকবে তার অপোজিটের পজিশন দুটোর যোগফল হচ্ছে ২৭ হয়। দেখো ১ আর ২৬, ২৭। তাহলে সি এর পজিশন কত? এভাবেও বের করতে পারি। সি এর পজিশন এ, বি, সি ৩। তাহলে তার অপোজিটে কে থাকবে? ক্রুকসার বাইক বলেছিলাম, সি এক্স। তাহলে এক্স এর কত হবে? ২৩, ৩ আর কত হলে ২৭ হবে? ২৪। প্লাস এর তো ২৬ দেওয়াই আছে, ২৬ বসিয়ে দিলাম। কারণ এর অপোজিট হচ্ছে জেড। জেড এর ২৬ মানে এরও ২৬। আর টি এর অপোজিট কি হবে? গ্র্যাংটন রোড বলেছিলাম যে জিটি রোডে তারা বেড়াতে যাবে। জিটি, তাহলে জি, এ, বি, সি, ডি, ই, এফ, জি ৭। দেখো ২১, ২৪ আর ২৬ হচ্ছে ৫০ আর ৭ হচ্ছে ৫৭। অ্যান্সার কিন্তু বেরোতেই বাধ্য। ঠিক আছে? ৫৭ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবং তোমরা যদি কোডিং ডিকোডিং এর সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে দারুণভাবে মিস করেছো তোমরা। ঠিক আছে? লিঙ্ক আমি শেয়ার করে দেবো, দেখে নিও। এক ব্যক্তি ৪ কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে ৫ মিনিট দেরি হয়। ৪ কিমি প্রতি ঘন্টা গেলে ৫ মিনিট দেরি হয়। আর এত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে ৫ মিনিট আগে পৌঁছায়। তাহলে দেখো আমরা যদি ধরে নিই ডিসট্যান্স এক্স ডিভাইডেড বাই কত? ৪। আর এখান থেকে দেখো ডিসট্যান্স এক্স ৪ শূন্য ১/২ কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে ৪ দুগুণ ৮ আর একে ৯/২। ৯/২ চলে যাচ্ছে ওপরে। এই দুটো টাইমের ডিফারেন্স হচ্ছে কত? ৫ মিনিট আগে আর ৫ মিনিট পরে। তাহলে টোটাল হচ্ছে ৫ যোগ ৫। ঠিক আছে? ১০। মিনিট যেহেতু ছিল ৬০ দিয়ে ভাগ করো। হয়ে গেল। এবারে দেখো এখানে আমরা লসাগু যদি করি, ৪ আর ৯ এর লসাগু কত হচ্ছে? ৩৬। তাহলে ৪ নং ৩৬ মাইনাস ৪ দুগুণ ৮, 8x ইকুয়াল টু কত হচ্ছে? ১০/৬০ মানে হচ্ছে ১/৬। ১০ দিয়ে কেটে দিলাম। তাহলে এখানে ৬ দিয়ে এটাকে কেটে দাও। ৬ হচ্ছে আর উপরে 9 - 8 দ্যাট ইস 1, 1x মানে x ইকুয়াল টু কত? 6। এত সহজে আমরা অ্যান্সার বের করে নিলাম।
যে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি 6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে তোমাদের যেটা প্রত্যেকদিন থাকে ডু ইট ইয়োরসেলফ, এটা তোমরা বাড়িতে করবে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু আগামীকাল ঠিক রাত্রি ৯টায় দেখে নেব। আগামীকাল রাত্রি ৯টায় তোমাদের থাকবে নেক্সট ক্লাস। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি ৯টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে।